আপনারা যারা আমায় ফলো করেন তারা তো জানেনই ফাহাদ ফাসিলের মুভি মানে এই চ্যানেলে আসবেই বা একটা ইমোশন এই চ্যানেলের সঙ্গে কি বলেন। কয়েক মাস আগে তার একটা মুভি বের হয়েছিল, সেটা দেখার পর আমার মনে হলো না যে ওই মুভিটা নিয়ে কথা বলা উচিত, কারণ আমার কাছে ভালো লাগেনি। আবার এই কিছুদিন আগে বিশাল এক কাস্টের মাধ্যমে একটা মুভি বের হলো যেখানে আমাদের বসও রয়েছে, তো ভাবলাম অ্যাটলিস্ট এই মুভিটা নিয়ে কথা বলি। মুভিটা দেখার পর যেমন আমার ফিল হয়েছে আপনাদেরও তেমনই ফিল হবে। দুইটা এক্সপিরিয়েন্স পাবেন, একটা হলো আপনার পছন্দের অনেকগুলো চেহারা আপনি মুভিতে দেখতে পাবেন, আর একটা হলো মুভির কাহিনী। এমন মালায়ালাম মুভির কাহিনী আপনি আগে দেখেনি, এটা শিওর। এতটা না ভালো না খারাপ সেটা দেখুন, আপনি দেখেই ডিসাইড করেন। বাকি তারা তো স্টোরিটাকে অ্যাকশন থ্রিলার জনরা দিয়েছে, কাহিনী সেদিকে ফোকাস করেই চলবে, তাই আজে বাজে কোনো সিন নেই, সেদিক থেকে এম্বারাসিং হওয়ার কোনো কারণ নেই। লম্বা রান টাইমের মুভি, তাও প্রায় 3 ঘন্টার মতো, তাই ভিডিও আসতে সময় লাগলো। উপর থেকে মালায়ালাম ছাড়া অন্য কোনো ভাষাতেই অ্যাভেলেবল নাই, তো খুব খাটনি হয়েছে কাহিনীটাকে সাজাতে। মুভির মূল কাহিনী শুরু করলে আপনাদের মনে থাকে না লাইক কমেন্ট করতে হয়, এই জন্য একবার করেই বসে পড়ুন। কি বলেন? বেটার সাউন্ড কোয়ালিটির জন্য পারলে হেডফোন ইউজ করেন। মুভির মূল সিন শুরু হওয়ার আগে কিছু লোকের ইন্টারভিউ দেখায় যারা নির্যাতনের শিকার হয়েছে কিন্তু কিছু করতে পারেনি। সবার মুখে একটা নাম বারবার আসে, জেপি সুন্দরম। পত্রিকায় তার কিছু আর্টিকেল দেখায় সে কতটা কারাপ্ট বা কি স্ক্যাম করেছে। এরপর মুভির মূল কাহিনী শুরু হয় একটা কিসের যেন অনুষ্ঠানে, যেখানে সব বড় বড় পলিটিশিয়ানসরা এসেছে। ক্যামেরার সামনে আসে জেপি সুন্দরম, যে বর্তমানে সেন্ট্রাল মিনিস্টার। মুভির শুরুতে যাকে নিয়ে কথা হলো এই সে। তাকে ফলো করছে ফর্মাল সেন্ট্রাল মিনিস্টার নালিনী রামাকৃষ্ণন। তার কাছে এসে বলে, কি ব্যাপার, কি শুনছি এসব ন্যাশনাল সিকিউরিটির নামে? জেপি বলে, ম্যাডাম কাকের কথায় কান দিলে হবে? ম্যাডাম বলে, আমার সঠিক জবাব চাই, নয়তো সামনে ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু। জেপি বলে, কি ম্যাডাম ধমকি দিচ্ছেন নাকি? ম্যাডাম বলে, তুমি যা মনে করো, বলে উঠে যায়। এর 3 দিন পর ক্যামেরা একটা হসপিটালে নালিনীজিকে দেখায়, মানে তার কিসের যেন একটা সমস্যার অপারেশন হয়েছে, তাই সে হসপিটালে ভর্তি আছে। ম্যাডাম তার পিএকে বলে ড্যানিয়েলের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে, কালকে যেন সে আসে। ফুলের তোড়া হাতে নিয়ে পরের দিন ড্যানিয়েলের ক্যারেক্টারে এন্ট্রি করায় মুভির অন্যতম লিড মামুটি স্যার, অর্থাৎ ডক্টর ড্যানিয়েলের। ম্যাডামের কাছে এলে তিনি তার সঙ্গে পার্সোনাল কথাবার্তা বলে, যাতে দুইটা ব্যাপার আমরা জানতে পারি। একটা হলো তার ফোন প্রবলেম করছে, তার সন্দেহ হচ্ছে কেউ নজরদারি করছে। আর একটা হলো পেরিস্কোপ, একটি শক্তিশালী স্পাইওয়ার। জাস্ট মনে রাখেন, পেরিস্কোপ একটা প্রোগ্রাম, বিস্তারিত বাকি পরে জানা যাবে, ঠিক আছে? ড্যানিয়েলকে ম্যাডাম এসব বলছে কারণ সে হলো DRW, ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ারের একজন সিনিয়র অফিসার। ম্যাডাম বলে, আমি ক্যাবিনেট মিটিংয়ে এর বিরুদ্ধে যাব, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, তোমার সাপোর্ট আমার লাগবে, নয়তো ওই বাপ ছেলের সঙ্গে পেরে ওঠা যাবে না। ড্যানিয়েল বলে, চিন্তার কিছু নেই ম্যাডাম, আমি আপনার সঙ্গেই আছি। তারপর সেখান থেকে স্যার তার অফিসে এসে কাজ করতে লাগে। সারা রাত সেখানে থেকে সকালবেলা বের হয়ে যায়। তারপরে ভিডিও মিটিংয়ে 2টা লোকের সঙ্গে প্রোগ্রামের ব্যাপারে কথা বলে, যারা তাদের অভিজ্ঞতা তাদের জানাচ্ছে। দাদাকে ছাড়ুন, হিজাব পরা দিদির নাম আয়েশা, লন্ডনে থাকে, কলেজের প্রফেসর। ড্যানিয়েলের বান্ধবী বা লাভার বলতে পারেন, কারণ দিদি তাকে খুব পছন্দ করে। আয়েশা ড্যানিয়েলকে তার কলেজে জয়েন হতে বলছে, অনেক আগে থেকে তাকে রিকোয়েস্ট করছে, কিন্তু ড্যানিয়েল যেতে চায় না। পরের দিন খবর আসে নালিনীজি মারা গেছে হুট করেই। সব রাজনেতারা এসেছে, ড্যানিয়েলও আসে। সবার মতো সম্মান জানিয়ে ম্যাডামের মেয়েকে সান্ত্বনা দেয় যে তার ভেঙে পড়া কিছু নেই, কারণ তার মা একজন সৎ ব্যক্তিত্বের লোক ছিল। এরপর ড্যানিয়েল ম্যাডামের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে বলে যে কত সময় ধরে সে তার সঙ্গে কাজ করছে, তার মতো ব্রেভ মহিলা একজন নেত্রী হিসেবে বেস্ট ছিল, কিন্তু রাজনীতি তো ভালো মানুষের জন্য না। এরপর ড্যানিয়েল একটা সেমিনারের মতো জায়গাতে আসে, যেখানে বড় বড় সব অফিসার এবং পলিটিশিয়ানসরা রয়েছে। একজন মঞ্চ আসবে বলে রেডি হচ্ছে, আর কিছুক্ষণ পর ক্যামেরার সামনে আনে মাই হিরো, মাই ফেভারিট পার্সন ইন মুভি, ফাহাদ ফাসিল বস, অর্থাৎ শক্তি সুন্দরম। তার নাম অ্যানাউন্স করা হয়, সেই স্টেজে আসে। তো শক্তি হলো জেপি সুন্দরমের ছেলে। তার বিশাল একটা কোম্পানি রয়েছে শক্তি কর্পোরেশন নামে, যারা আন্ডারে সে সরকারের সঙ্গে মিলে মানুষের সেবা করার জন্য সমাজ সেবা নামে স্কিম চালাচ্ছে, যাতে হাজারো ছেলে মেয়েকে ফ্রিতে ল্যাপটপ প্রদান করা হবে বা হয়েছে, সেটারও সাকসেস পার্টি মেবি বলতে পারেন। তার ব্যাপারে বলছে। এদিকে ড্যানিয়েল স্যার শক্তিকে দেখে বলছে, সেই ছোটবেলায় বাবার সঙ্গে এসেছিল ছেলেটা, কে জানতো তার মাঝে এত কিছু রয়েছে। তো কয়েক বছর আগে আগ্রার এয়ারফোর্স সোলজার ছিল এই শক্তি। একদিন প্লেন তার মাধ্যমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে ছিল সবে প্রথম ধাপের একজন সোলজার, কিন্তু কাজ করেছে বিশাল, এখন মরতে বসেছে। সেই সময় তাকে বোঝাতে বা সঠিকভাবে প্লেনকে ল্যান্ড করাতে সাইকোলজিক্যালি হেল্প করতে ডাকা হয়েছিল ড্যানিয়েল স্যারকে। প্লেনটা ছিল এই অফিসারের, নাম মাইকেল। তার সঙ্গে শক্তির সম্পর্ক ভালো, তাই সে তাকে একটু দিয়েছে চালাতে। তো সেদিন ড্যানিয়েল স্যার শক্তিকে হ্যান্ডেল করে সঠিকভাবে প্লেনটা ল্যান্ড করায়, কিন্তু তার অবস্থা খারাপ হয়। সেদিনই স্যার বুঝতে পেরেছিল এই ছেলের মাঝে পটেনশিয়াল রয়েছে, স্পিড রয়েছে, বড় কিছু করতে পারবে। কিন্তু তার বাপ এই রেস ধরে শক্তিকে ফোর্স থেকে বের করে আনে, তার কাছে রাখে। ভেবেছিল পলিটিক্স করাবে, কিন্তু সে অন্য কিছুই করে, আর এখন এই অবস্থা, নিজের কোম্পানি দাঁড় করিয়েছে। প্রেজেন্টেশন শেষে খাবার নিতে গিয়ে ড্যানিয়েল তার যে সিনিয়র DRWর হেড, তাকে বলে, স্যার আপনার কি মনে হচ্ছে না পেরিস্কোপ প্রাইভেট কারো হাতে গেলে এর মিসইউজ হতে পারে? স্যার কথা কানে নেয় না বলে ড্যানিয়েল নালিনী ম্যাডামের কথা বলে যে তার ফোনেও ছিল পেরিস্কোপ, তাহলে সাধারণ মানুষের কি হবে? আপনাকে বললে তো আরও শকড হবেন। আমি শিওর ম্যাডাম নর্মালি মরেনি, তাকে মারা হয়েছে।
কথা শুনেই বুড়ো চোখ মুখ অন্ধকার করে জেপির কাছে এসে বলে তার সঙ্গে কথা আছে। মুভির কাহিনী সামনে বলছি, তাহলে ছোট করে একটু হকারে ছাড়তে হবে, বড়ি বিক্রি করতে হবে, আপনারা এদিকে সিরিয়াস হওয়ার কিছু নেই, ঠিক আছে? তো কথা বলছিলাম এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে, পিএসজি এবং সিরিয়াসের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছে আর এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সাপোর্ট করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামা উপার্জন করতে পারবেন। সেই সাথে পেতে পারেন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো নগদ পুরস্কার জেতারও সুযোগ। আপনি বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই সে ধনগুলো তুলতে পারবেন। পাচ্ছেন 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা দিক নির্দেশনাগুলো ফলো করুন আর আমার প্রচার কোড CINE99 ব্যবহার করে প্রথম ডিপোজিটে পান 24,000 পর্যন্ত বোনাস। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে যত বোনাসের কথা বলো না কেন, যেহেতু ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই মাথাটা আপনাকে খাটাতে হবে, তাই বুঝে শুনে। তাদের লক্ষ্য করছে ওই যে এয়ারফোর্সের শক্তির সঙ্গে ছিল মাইকেল, শক্তি চলে আসার পর মাইকেলকেও তার কাছে এনেছে। এখন শক্তির সঙ্গেই মাইকেল কাজ করে। বুড়ো জেপিকে বলছে ড্যানিয়েলের কথা যে সে ঝামেলা করছে, উল্টো পাল্টা বলছে, এসব কি সত্যি নাকি? তারা কি বলছে ঠোঁট নাড়ানো দেখে মাইকেল শক্তিকে বলছে। শক্তি সেটা শুনে বুঝতে পারছে যে ড্যানিয়েল স্যার তাদের প্রোগ্রাম নিয়ে সন্দেহ করছে। পরের দিন ড্যানিয়েলের কাছে একটা দিদি তার বাচ্চাদের এনে বলে তারা আকাম করেছে, সে একটু তাদের হেল্প করুক। কি আকাম? এই দিদির নাম আঞ্জু, ড্যানিয়েল সাহেবের একটা ফ্রেন্ড, রহিম সাহেবের কেয়ারটেকার। তার রুমে গিয়ে বাচ্চারা ভিডিও করে ছেড়ে দিয়েছে ইউটিউবে, সেটা যেন আর কেউ না দেখে সেই ব্যবস্থা যেন সে করে। তাই ড্যানিয়েলের কাছে এসেছে। ড্যানিয়েল বাচ্চাদের থেকে বিস্তারিত শোনে, তাদের চ্যানেল দেখে, ভিডিও দেখে। ভিডিওতে তারা ভালো এফোর্ট দিয়েছে, খুব সুন্দর করে ভিডিও করেছে। ড্যানিয়েল তার প্রশংসাও করে। ঠিক আছে, আমি দেখছি, তুই যা। এরপর ড্যানিয়েল বারান্দা দিয়ে কি যেন দেখতে থাকে, যাতে নজরে পড়ে তার উপর নজর রাখতে কেউ ক্যামেরা সেট করে রেখেছে। সঙ্গে সঙ্গে তারা হুড়ো করে সে রুম থেকে বের হয়ে যায়। পরে লক্ষ্য করে কেউ তাকে ফলো করছে। ফলো করা লোকদের চকমা দিয়ে ড্যানিয়েল একটা দোকানে ঢুকে শাটার নেমে দিতে বলে, তার ফোনের ডাটাগুলো পেন ড্রাইভে ঢুকিয়ে দিতে বলে তাড়াতাড়ি। তারপর ড্যানিয়েল ছেলেটার থেকে ফোন নিয়ে আয়শাকে ফোন করে বলে, তুমি যে আমায় জবের কথা বলেছিলে, আমি রাজি, অ্যাপয়েন্টমেন্ট পাঠাও, আমি আজকেই যাচ্ছি। ওদিকে ড্যানিয়েলকে ফলো করা লোকগুলো দোকান অব্দি চলে আসে। ড্যানিয়েল তার ফোন ভেঙে ফেলে। দরজা খুলতে তারা হাতাহাতি শুরু করে। ড্যানিয়েল তাদের চকমা টকমা দিয়ে সেখান থেকে বের হয়ে সোজা চলে আসে অফিসে। তার ক্যাবিনে গিয়ে কিছু ডকুমেন্ট নষ্ট করে দেয়। এর মাঝে DRW বসের কাছে অর্ডার আসে তথ্য পাচার বা DRW এর নিয়ম ভঙ্গ করার অপরাধে তাকে গ্রেফতার করা হোক। বুড়ো তার লোকদের অর্ডার করে ড্যানিয়েলের সব অ্যাক্টিভিটিস দেখতে, যেখানে সে দেখতে পায় ড্যানিয়েল দেশ ছেড়ে চলে যাচ্ছে। খবর উপরে দিলে সব এয়ারপোর্টে সিকিউরিটি বাড়ানো হয়, কিন্তু ড্যানিয়েল তারপরও সেফলি ইন্ডিয়া ছাড়ে। প্লেনের বাথরুমে গিয়ে তার ডিভাইসে পেন ড্রাইভ উঠিয়ে ভিডিও বানায়, যেখানে বলে আজ থেকে তার ব্লগিং শুরু হচ্ছে। ছোট বাচ্চাদের দেখে সে শিখেছে ভিডিও বানানো। তার সঙ্গে কি কি করলো DRW আর পেরিস্কোপ প্রোগ্রাম নিয়ে কি হতে চলেছে, প্রোগ্রাম কিভাবে তাকে সহ নালিনী ম্যাডামকেও বোকা বানিয়েছে। তারা এই প্রোগ্রামের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করছে। আপনাদের সাবধান থাকতে হবে। শক্তি ও জেপি মিলে প্রোগ্রামের নামের সবার উপর নজরদারি করছে। সবকিছু ভিডিওতে রেকর্ড করে নিয়ে প্লেন থেকে নেমে আসার সঙ্গে দেখা করে। তাকে বলে পাবলিক ইন্টারনেট প্লেসে নিয়ে চলো, ভিডিও আপলোড করতে হবে। পরে ভিডিও আপলোড করে, যেটা নিয়ে ইন্ডিয়াতে তোলপাড় শুরু হয়। মিডিয়া জেপিকে প্রশ্ন করতে লাগে ড্যানিয়েল এসব কি বলছে। জেপি বলে এসব নাকি বাইরের দেশের কনস্পিরেসি, তার বিরুদ্ধে চক্র চালানো হচ্ছে আর ড্যানিয়েল তাদের উস্কানিতে ফেসে গেছে। এই জাস্ট সে এখন হয়ে গেছে ট্রেটর, আমরা ওকে আইনের আওতায় আনবো, আপনারা চিন্তা করেন না বলে স্ক্রিনের আলো নিভে দিয়ে সিন শুরু হয় লন্ডনে 1 বছর পর ড্যানিয়েলের স্টুডিওতে। কপাল দেখুন, 1 বছর ইউটিউবিং করে কত কি করছে, আর যত সব কপাল আমার। আপনাদের ভালোবাসা কমে গেছে মনে হচ্ছে। তো ড্যানিয়েল প্রফেশনাল ব্লগার হয়েছে, তার মানে যে ঘুরে ঘুরে দুনিয়া দেখায় এমন না। খানিকটা ইলিয়াস স্যারের মতো বা পিনাকি দাদার মতো। কি করেন এডিটর সাহেব, দেখান একটু দেখান। এখনো ড্যানিয়েল সেই প্রোগ্রাম নিয়ে কথা বলেই। শক্তি গ্রুপ যেটা চালাচ্ছে প্যারিস্কোপ, ফোনের মাধ্যমে সেসব কিভাবে কাজ করে সেগুলোই বলে। এই প্যারিস্কোপের কারণে কতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে সেই কেসগুলোর ব্যাপারেও বলে। তার মানে হলো প্যারিস্কোপ এমন একটা প্রোগ্রাম যেটা ব্যাকএন্ডে কাজ করে। ফোন বা ল্যাপটপের বিশেষ কিছু অ্যাক্সেস তাদের কাছে থাকে, সেই অ্যাক্সেস দিয়ে তারা আপনার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে। বাড়িতে এইসব ভিডিও বানানো, তারপর কলেজে যাওয়া। ও হ্যাঁ, আশা আর ড্যানিয়েল একসঙ্গে থাকে, মানে লিভিংয়ে। এখনও হয়তো বিয়ে করেনি, বাট দুজনকে হাজব্যান্ড ওয়াইফ মনে করে। কলেজের ক্লাস নেওয়া, ছেলেপেলের সঙ্গে মজা করা, বেশ ভালোই কাটছে তার জীবন। যে চ্যানেল খুলেছে তাতে অনেম সাবস্ক্রাইবার হচ্ছে, সেটারই পার্টি চলছে। অনেম, কপাল কপাল আমার। পার্টি শেষে ড্যানিয়েল ফোনে কথা বলছিল। আয়শা এসে বলে শক্তি সলিউশনের পক্ষ থেকে কন্টেন্ট ক্রিয়েটর একটা ইভেন্টের আয়োজন করেছে, তোমাকেও সেখানে ইনভাইট করা হয়েছে, তুমি কি যাবে? অবভিয়াসলি ড্যানিয়েল সেখানে যাবে না, কারণ শক্তির সঙ্গে তো তার পাঙ্গা, তাই না? পরের দিন ড্যানিয়েল ময়লা ফেলছিল, ডেলিভারি বয় তার গেটের সামনে একটা পার্সেল রেখে চলে যায়। ড্যানিয়েল যেভাবে অবাক হয়ে দেখছিল, আমরা বুঝতে পারি এগুলো সে অর্ডার করেনি, অন্য কেউ তাকে পাঠিয়েছে। ভিতরে এনে দেখে একটা ফোন, যে পাঠিয়েছে বলেছে স্যার আপনি যা খুঁজতেছিলেন সব এখানে রয়েছে, এবার পারলে কিছু করে দেখান। ড্যানিয়েল ফোন পিসির সঙ্গে কানেক্ট করে ক্যামেরায় দেখায় এটা তাকে কেউ একজন পাঠিয়েছে। ফোনটা জ্যোতি নামে একটা মেয়ের, যে শক্তি সলিউশনের ডাটা অ্যানালাইসিস হিসেবে কাজ করত। ক্যামেরার সামনে ড্যানিয়েল ফোন ঘাঁটতে থাকে, যেখানে আমরা জ্যোতির অনেকগুলো পিকচার, অফিসের সেলফি, সঙ্গে ওই যে শক্তির ডান হাত মাইকেল, তার সঙ্গে ভিডিও দেখি।
ড্যানিয়েল ভিডিও প্লে করে যাতে আমরা বুঝতে পারি জ্যোতি আর মাইকেল রিলেশনে ছিল, একসঙ্গে হয়তো দুজন থাকতো বা মাঝে মাঝে দেখা করতো, দুজন দুজনকে ভালোবাসতো। তাদের সম্পর্কের মাঝের গভীরতা বোঝাতে পিছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা তাদের কিছু সিন আমাদের দেখায়। ড্যানিয়েল মাইকেলের সঙ্গে জ্যোতির চ্যাট লিস্টও দেখে, যাতে একটা ভিডিও পাঠানো ছিল। ড্যানিয়েল প্লে করলে স্ক্রিন বড় করে আমাদের দেখায় একদিন জ্যোতি এরা কি যেন একটা ব্যাপারে আড্ডা দিচ্ছিল, ওপর থেকে ফোন আসে যে লবিতে দুইটা লোক এসে ঝামেলা করছে, গিয়ে একটু হ্যান্ডেল করতে হবে তাকে। জ্যোতি গিয়ে তাদের সঙ্গে কথা বলে জানতে পারে তারা তাদের এখান থেকে একটা ল্যাপটপ কিনে নিয়েছিল তার মেয়ের জন্য। তার মেয়ে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজ 14 দিন হলো সে জেলে। পুলিশ বলছে তার ল্যাপটপ থেকে নাকি ইলিগাল অ্যাক্টিভিটিস হয়েছে, তাকে বেল অবধি দিচ্ছে না। জ্যোতি তাদের বোঝানোর চেষ্টা করছে এতে সে কি করতে পারবে, আমার তো কাজ ল্যাপটপের টেকনিক্যাল কোনো প্রবলেম হলে সেটা দেখা, সে কি করেছে তাতে আমি কিভাবে। মুরব্বীরা বলে তাদের এখান থেকে ল্যাপটপ নিয়েছে তার মানে তারাই কিছু করেছে, কারণ তার মেয়ে এমন কিছু করতেই পারে না। যদি বলছে আচ্ছা ল্যাপটপটা আমায় দেখান দেখি আমি কি সমস্যা হয়েছে, তারা বলে পুলিশ সেটা নিয়েছে দিচ্ছে না। কাকু বলে সেম একটা ল্যাপটপ তার মহল্লার আরেকটা ছেলে নিয়েছে সেম দিনেই এখান থেকেই, তারটা চেক করলে কি সে বুঝতে পারবে। যদি আর না করতে পারে না, পরের দিন তার ফ্রেন্ডকে নিয়ে সেই গ্রামে আসে। মুরব্বী জ্যোতিকে তার বাসায় নিয়ে যায়, রুমে ঢুকে জ্যোতির ছবি উঠায় যেগুলো ড্যানিয়েলের মাধ্যমে আমরা দেখি, সঙ্গে তার ভিউয়ার্সরাও দেখছে। সেখান থেকে পাশের বাড়ির ছেলেটার কাছে গিয়ে ল্যাপটপ চেক করে যাতে কিছু প্রোগ্রাম সে দেখতে পায়। ছবি উঠিয়ে মাইকেলকে পাঠায়, মাইকেল মেসেজে কিছু বলে না। পরের দিন লুডো খেলা শেষে ফোনে ছবিগুলো মাইকেলকে দেখাতেই সে সরে যায়। জ্যোতি বারবার জিজ্ঞাসা এটা কিসের প্রোগ্রাম, কি হয়েছে, সে অ্যাভয়েড কেন করছে, তারা কি ইউজারদের অনুমতি ছাড়া পেছনে নজর রাখছে। মাইকেল বলে এত লোকজন তো ল্যাপটপ নিয়েছে, কই আর তো কেউ এমন কমপ্লেন করলো না, তার মানে সমস্যা ওই মেয়েরই। জ্যোতি বলে মাইকেল কি কথা বলছো তুমি, মেয়েটার বাড়িতে আমি গিয়েছিলাম, রুম দেখেছি, দুইটা রুম তাদের, একটাতে সে আর তার ভাই থাকে, তার মানে ড্রেস চেঞ্জ করার জন্য অপশন একটাই তার রুম। মেয়ের কাছে স্মার্টফোনও নেই, তাহলে সে কিভাবে উঠিয়ে কাউকে পাঠাবে, তার মানে মেয়ের প্রাইভেট ছবি ভাইরাল হয়েছে বা এমন কিছু একটা। জ্যোতির সন্দেহ এই প্রোগ্রামের মাধ্যমে কেউ ল্যাপটপের ভিতর দিয়ে নজরদারি করছে যাতে এই আকামটা হয়েছে। অনেক কেচাল করার পর মাইকেল একটু একটু করে ইশারা দেয় যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, মানুষের নিরাপত্তার জন্য প্রোগ্রাম রানিং করা হয়েছে, রুরাল এলাকাতে ক্রাইম বেশি হয়, এই জন্য এমন একটা প্রোগ্রাম সরকার ফিক্স করেছে। জ্যোতি বলে আচ্ছা সরকার কি এগুলো জানে যে তোমরা নজরদারি করছো, তার মানে তোমাদের কাছে প্রতিটা কাস্টমারের ক্যামেরা, অডিও, টেক্সট সবকিছুর অ্যাক্সেস রয়েছে, এই তো। মাইকেল এই ব্যাপারে আর কোনো কথাই বলতে চায় না। যদি বুঝতে পারে ঘটনা কি, সে কাকে যেন মেসেজ করে, তারপর অফিসে গিয়ে যেখানে তার যাওয়ার অনুমতি নেই সেখানে গিয়ে কিছু ডাটা দেখে। সে যে অফিসে চুরি করে ঢুকেছে ক্যামেরায় ধরা পড়াতে পরের দিন সকালে সিনিয়র অফিসার জ্যোতি থেকে জানতে চায় সে কেন গেছিল, কি করেছে। জ্যোতি কিছু বলে না, মানে সে মাইকেলের আইডি নিয়ে তার রুমে ঢুকে তার পিসি অন করে কিছু একটা দেখেছে। মাইকেল অফিসে আসে, জ্যোতি মনে করে সে হয়তো তাকে বাঁচাবে বা সে কিছু বলবে, কিন্তু মাইকেল না দেখার ভান করে যাতে যদি বুঝতে পারে মাইকেল তাকে হেল্প করবে না। অফিসার অনেকগুলো কথা শুনিয়ে তাকে সঠিক রিজন জানাতে বলে, তা না হলে তাকে ফায়ার করা হবে। মাইকেল বসেছিল ক্যাবিনে, শক্তি ফোন করে জ্যোতির ব্যাপারে জিজ্ঞায় যে তার সঙ্গে তার কি সম্পর্ক, ওটা ব্যাপার না, সে কি করছে সেটাও ব্যাপার না, মেয়েটা তার থেকে কোনো ইনফরমেশন পেয়েছে কিনা এটা ব্যাপার। মাইকেল বলে সে তাকে কিছু বলেনি। শক্তি বলে তাহলে সে কেন মেয়ের উকিলের সঙ্গে দেখা করতে গেছে, গাধা, তোর আইডি নিয়ে তোর সিপিইউ থেকে ও ডাটা নিয়েছে আর তুই বলছিস কিছু জানে না। মাইকেল বলে আরে সিপিইউ থেকে ও আর কি পাবে, আর যা পাবে ওটা দিয়ে কিছু করতে পারবে, চাপ নিস না, আমি ওকে দেখছি, একটু রেগে আছে, আমি বোঝালেই ঠিক হয়ে যাবে। শক্তি বলে তাই যেন হয় দেখ। মাইকেল সঙ্গে সঙ্গে বাসায় আসে, জ্যোতি ততক্ষণে গোছানো শুরু করেছে, তার সঙ্গে আর থাকবে না বা এই শহরেই থাকবে না। মাইকেল বোঝানোর চেষ্টা করে সে এসব ঝামেলার মাঝে কেন ঘিরছে, অফিস তাদের যে কাজ দিচ্ছে সেটা করতে হবে, কেন এত ঘাটাঘাটি করতে হবে। জ্যোতির কথা, যারা নিরপরাধ অসহায় লোকদের নিয়ে ভাবে না তারা মানুষ না, সে তাদের সঙ্গে থাকতে পারবে না। লম্বা ঝগড়া হয়, মাইকেল হয়তো বুঝতে পারছে সে ভুল কিছু করেছে, কিন্তু কিছু করার নেই। জ্যোতিকে বোঝানোর চেষ্টা করে, পারছে না। সামনে ফোন চার্জে দেওয়া দেখে মাইকেল নিতে যায়, আর আমরা দেখি এখান থেকে কেউ দেখছে। মাইকেল ফোনে টেপ লাগিয়ে মাইক্রোওয়েভের মাঝে রেখে দেয়, বলে তার ফোন নাকি তাদের নজরদারিতে আছে, তারা সব দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, নতুন ফোন নিও আর সেফ থেকো বলে মাইকেল বের হয়ে যায়। যদি রাগ করে ফোন বের করে সব টেপ খুলে ফেলে, ওরা সব দেখছে তাই বলে কি ভয়ে আমাকে ফোন পাল্টাতে হবে বলে বকাঝকা করতে লাগে। তার রুমে জ্যোতির মাথা ঠান্ডা করার জন্য একটু সাইডে টেনে নিয়ে যায়, আগে মাথা একটু ঠান্ডা কর, তারপর ভাবা যাবে কি করা যাবে। যদি ফোন এখানে রেখে যায় তখন ওই দেখে তার ফোনে একটা নোটিফিকেশন এলো, ইওর অর্ডার কনফার্ম। ড্যানিয়েল চেক করে দেখে একটা পারফিউম অর্ডার করেছে জ্যোতি। ড্যানিয়েল বুঝতে পারছে না জ্যোতি পারফিউম কেন অর্ডার করেছিল, তার কাছে কি কোনো পারফিউম নেই না সে অর্ডার করতেই পারে, এটা তো সাধারণ ব্যাপার, আর গায়ে লাগায় না। তারপর আর কোনো ডিটেলস হয়তো নেই, তাই ড্যানিয়েল ফোনের সঙ্গে যে কাগজটা ছিল তাতে একটা আইডি দেওয়া ছিল, সেখানে ফোন লাগায়। একটু পরে এবার থেকে ফোনটা রিসিভ হয়, কে? মাইকেল। তার মানে মাইকেল ওই জ্যোতির ফোনটা ড্যানিয়েলের কাছে পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? তারপর জ্যোতির সঙ্গে কি হয়েছে ড্যানিয়েল তো আর কোনো ডাটা পেলো না, এই জন্য মাইকেলকে জিজ্ঞেস করে যে তোমার সঙ্গে জ্যোতির জার্নি কেমন ছিল সেটা দেখাতে তো আমায় ফোন পাঠাওনি, জ্যোতি কি এমন জেনেছিল, তার সঙ্গে কি কি ঘটেছে আমায় সেগুলো বলো, জানতে হবে। মাইকেল বলে আর কি হবে স্যার,
পরের দিন ও যথা নিয়মে অফিসে আসে। অনেক কাজ হাতে পেন্ডিং ছিল, সেগুলো নর্মালি ও ওর মতো কাজ করছিল। দুপুরের পর খানিকটা অসুস্থ অনুভব করে, যার কারণে সিক লিভ নেয়। তারপর 5টার দিকে ওর রুমমেট আমায় ফোন করে বলে যদি বাথরুমে স্লিপ করেছে। হুঁশ ছিল না। হসপিটালে নিতে ড্যানিয়েল বলে, তুমি কি ওর মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছো? মাইকেল বলে, স্যার তারপর আমি তো ওকে দেখার সাহসই পাইনি। গ্রুপে একটা ভিডিও ছাড়া হয়েছে, আমি এখনো দেখিনি সেটা। ড্যানিয়েল সেই ভিডিও তাকে ফরওয়ার্ড করতে বলে। পরে ড্যানিয়েল ভিডিওটা দেখে, যখন তাকে বাথরুম না কই থেকে যেন বের করা হচ্ছিল। কয়েকবার দেখার পর ড্যানিয়েলের চোখে ভাসে নালিনী ম্যাডামের ফেস। যখন তার বডি সে দেখেছিল, সেও তো সেম ভাবে মুখটা বাঁকা করেছিল। কাট্টু পরের দিন ড্যানিয়েল আয়শাকে বলে সে ইভেন্টে যাবে। আয়শা খানিকটা অবাক, সন্দেহ হয়, কি উল্টো পাল্টা কিছু করবে না তো গিয়ে? ড্যানিয়েল বলে, আরে কিছু না, চলো এমনি ঘুরে আসি। যাবে যখন তাহলে আর আমরা দেরি না করি, কি বলো কবির মা ছবি। পরের সিন শুরু করে ফারাহাতে, যেখানে ইভেন্ট রাখা হয়েছে। বড় বড় সব ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইট করা হয়েছে। ক্যামেরা টুকটুক করে তাদের দেখাচ্ছে। যেহেতু সবার সেম শিডিউল ছিল, তাই এয়ারপোর্টে দেখা হয়ে যায় একে অপরের সঙ্গে। সেখান থেকে হোটেলে আসে। ইভেন্ট মেবি পরের দিন রাতে, তাই এখন সবাই হোটেলে ঘোরাফেরা করে, মজা মস্তি করে। সবার মাঝে ক্যামেরা এই দুটা ছেলেকে দেখাচ্ছে, যারা এই দিদিদের সঙ্গে মিল লাগিয়ে তাদের দিয়ে প্রাঙ্ক করায়। এদের একটু মাথায় রেখে বাইরে এসেছে, মজা মস্তি তো হবে, সুযোগ তো আর বারবার পাবে না। এই জন্য সবাই সেদিকেই সময় কাটায়। তারপর পরের দিন ইভেন্ট শুরু হয়। শক্তি মিটিং এ ছিল। এক দিদি এসে বলে, স্যার ড্যানিয়েল স্টেজে উঠেছে। শক্তি মিটিং বন্ধ করে ড্যানিয়েলের কথা শুনতে লাগে। ড্যানিয়েল তার ব্যাপারে বলছে, সবাই যদিও তাকে চেনে, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তারপরেও সবাই তাকে একটু ভিন্ন চোখে দেখে, কারণ সে দেশ ছেড়ে পালিয়েছে। ড্যানিয়েল সেসব ব্যাপারে বলছে যে এর পিছে বিশাল একটা অবদান রয়েছে শক্তি গ্রুপের। তার কারণে সে দেশ ছেড়েছে, আবার তার কারণে এত পপুলার হয়েছে। তো যার কারণে এত পপুলারিটি পেয়েছে, তার ব্যাপারে দুই একটা কথা বলবে না? বলে ড্যানিয়েল শক্তি গ্রুপের ব্যাপারে বলে যে কোম্পানি কবে শুরু হয়েছিল, তখন তাদের পারফরমেন্স কেমন ছিল, তারপর কেমন হলো। এরপর যখন একটা ডিল, জাস্ট একটা ডিল হলো সরকারের সঙ্গে, তাতেই কোম্পানির মুনাফা হাজার হাজার কোটিতে লাফ দিয়ে গেল। কোন ডিল? প্যারিস্কোপ, একটা প্রোগ্রাম যেটা 10 বছরের জন্য সরকারের সঙ্গে সাইন করা হয়। ড্যানিয়েল আরো বিস্তারিত বলতে যাবে, শক্তির ভান্ডা ফুটে দিচ্ছে বলে সে ড্যানিয়েলের মাইক অফ করে তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে বলে। বাস সঙ্গে সঙ্গে তার মাইক অফ করে দেওয়া হয়। তারপর তাকে স্টেজ থেকে নামানো হয়। স্যার প্লিজ এদিকে আসুন। এখানে তো জোরাজোরি করে লাভ নেই, ড্যানিয়েলকে আর কিচ্ছু বলতে দেওয়া হয় না। সবাই ভাবছে কি হলো। রুমে এসে আসা যায় খেপে, কারণ সে আগেই বলেছিল যেন সে কোনো ঝামেলা না করে। ড্যানিয়েল তার ডাবের পানি মেরে যাচ্ছে। পরের দিন সারা থেকে বাসায় ফিরতে এয়ারপোর্টে আসে। অন্য ক্রিয়েটাররাও চলে যাচ্ছে। ওই যে দুজনের কথা মাথায় রাখতে বলেছিলাম, মনে আছে? যারা প্রাঙ্ক করে, ছেলেগুলো মেয়েদের থেকে আলাদা হয়ে যাবে, তো আবারও তাদের হাতে কিছু মেডিসিন দিয়ে শেষবারের মতো একটা প্রাঙ্ক করতে শিখিয়ে দেয়। মেয়েগুলো এসে ধুম করে ড্যানিয়েলের চোখে মুখে ধরে বসে। সে তো ভয় পায়। আয়শা বেশি ঘাবড়ে যায়। সে ফোন বের করে তাদের ভিডিও বানাতে লাগে। মেয়েরা দৌড় দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ হাজির হয়। কি হয়েছে? আয়শা বলে তারা অ্যাটাক। ড্যানিয়েল কিছু বলতে দেয় না, সমস্যা নাই। এবার থেকে মাথা মোটা বলে তারা জাস্ট ভিডিও শুট করছে। যেহেতু তারাও ক্রিয়েটর, ড্যানিয়েল অভিযোগ করে না। যাক, ছেলে মানুষ তো, ওরা হয়তো বুঝতে পারছে না, ছেড়ে দাও। কিছুক্ষণ পর সিকিউরিটি চেকিং শেষে ড্যানিয়েল বের হলে আয়শা লক্ষ্য করে ড্যানিয়েলকে কেমন জানি লাগছে। তুমি ঠিক আছো তো? ড্যানিয়েল বলে, হ্যাঁ ঠিক আছি, একটু অস্বস্তি লাগছে, মনে হয় সুগার বেড়ে গেছে। আয়শা মেডিসিন বের করে দেয়। ড্যানিয়েল নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। একটু চাপ লেগেছে, মাঝে একটু অন্যরকম লাগে। তারপরেও কষ্ট করে ভিতর দিকে যায়। আয়শা সব চেক টেক করে বসে আছে। ড্যানিয়েল আর আসছে না। সময় পার হয়ে যাচ্ছে, না সে আসছে না। পরে মনে হয় ফ্লাইটটা মিস হয়েই যায়। ড্যানিয়েল বের হয় না। আয়শা একটা অফিসারকে নিয়ে ভিতরে গিয়ে চেক করে দেখে ড্যানিয়েল কোথাও নেই। হলো আয়শা ভাবতে লাগে কি হতে পারে। এয়ারপোর্টে সিসিটিভিতে দেখা যায় ড্যানিয়েল ওয়াশরুমে গেল। তার কিছুক্ষণ পর অপোজিট সাইড দিয়ে সে বের হয়ে পরের টার্মিনালে চলে গেল। আয়শা বলে এটা ড্যানিয়েল না, সে এভাবে হাঁটে না, এখানে অবশ্যই কোনো ঝামেলা চলছে। তো আয়শার কথায় তো আর এরা ফুটেজ দেখাবে না। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ড্যানিয়েলের পরিচিত কনসুলেট জেনারেল ইন্ডিয়ার পক্ষ থেকে এখানকার। ক্যামেরা দেখা যায় ড্যানিয়েল চেকিং করে ইন্ডিয়ার ফ্লাইটে উঠলো। আয়শা বলে এটা হতেই পারে না, ড্যানিয়েল কেন ইন্ডিয়াতে যাবে? নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে। অফিসার কাকুকে জিজ্ঞেস, সে কে? কাকু বলে ড্যানিয়েলের ওয়াইফ। অফিসার বলে লিগাল তো আর না, তাই না? এখানে তো তার ওয়াইফের নাম ভিন্ন দেখা যাচ্ছে। এতক্ষণে এসে আমরা জানতে পারি ড্যানিয়েলের আরেকটা বউ ছিল, যার সঙ্গে হয়তো ছাড়াছাড়ি হয়েছে না কি যেন হয়েছে। মুরব্বীর এখানে তো আর কিছু করার নেই। সে আয়শাকে তার সঙ্গে আসতে বলে। গাড়িতে উঠে মুরব্বী কুচিতে তার লোককে ফোন করে বলে অমুক ফ্লাইট যাবে, অমুক নামে একটা লোকের ডিটেলস আমি তোমাকে পাঠাচ্ছি, সবকিছু লক্ষ্য রাখো। মানে সে যদি সত্যিই ড্যানিয়েল হয় তাহলে তো এয়ারপোর্টে দেখা যাবে নাকি, সেটাই সে কনফার্ম করে যেন তাকে জানায়। আয়শা ওই দুইটা মেয়ের ছবি দেখায় যারা তার সঙ্গে প্রাঙ্ক করতে এসেছিল। তার সন্দেহ হয় তারাই কিছু স্প্রে করেছে, কারণ তারপর থেকে ড্যানিয়েলকে একটু অসুস্থ মনে হচ্ছিল। মুরব্বী অফিসে এসে আগে তার লোককে ড্যানিয়েলের জ্যাকেট ফরেন্সিক টেস্ট করাতে আর মেয়েদের ছবি দিয়ে মালায়ালাম অ্যাসোসিয়েশন থেকে তাদের ডিটেলস নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলে। ভিতরে গিয়ে কাকু তার ক্যাবিনে বসে মনিটরে একটু চোখটা বোলাতেই টুইটারে দেখে জেপি টুইট করেছে ড্যানিয়েলকে নিয়ে, তাকে স্বাগতম জানিয়েছে, সে ভুল স্বীকার করে দেশে ফিরছে, তার ভালো ট্রিটমেন্ট করা হবে এখানে এমন। একটু নিচে কমেন্টে এসে দেখে ড্যানিয়েলের টুইটার আইডি যেটা চ্যানেলের নামে, সেটা থেকে জেপিকে ট্যাগ করে ড্যানিয়েল জেপিকে ধন্যবাদ জানিয়েছে, তাকে দেশে ফিরে এনে জনগণের সেবা করার সুযোগ দিল, এমন সে আবার লিখেছে।
সেম ব্যাপার আয়শাও বাহির থেকে দেখে অবাক, এটা কি করে হতে পারে। কাকুকে বলে এটা ফেব্রিকেটেড, এটা হতেই পারে না। কাকু বলে দেখো আয়শা, এটা জেপির অফিসিয়াল অ্যাকাউন্ট, এখানে ভেরিফাই করা ছাড়া তো কোনো পোস্ট হবেই না, ওরা কি এমনি এমনি। আয়শা বলে স্যার ড্যানিয়াল কবে অসুস্থ হলো যে ওকে ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করতে হবে? আমি ওর বিগত 3 মাসের মেডিকেল রিপোর্ট আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। কাকু ইন্ডিয়াতে তার লোকের কাছে আবার ফোন করে বলে যে করেই হোক ড্যানিয়াল নামে প্যাসেঞ্জারের ছবি যেন তাকে তুলে দেয়। সে বলে স্যার এখানে শক্তি গ্রুপের অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে এমার্জেন্সির জন্য, মনে হয় না কাজ হবে, সরাসরি জেপির অর্ডার। ওদিকে ভাই সাহেব এসে এই 2 দিদিকে ধরেছে যারা প্রাঙ্ক করেছিল। অফিসার যখন সবকিছু খুলে বলে তাদের প্রাঙ্কের কারণে এমন এমন হয়েছে, তখন গিয়ে তারা বলে ও আচ্ছা এই জন্য ওরা দুজন আমাদের ইউজ করছিল। এতক্ষণে এদের টনক নড়েছে যে আগে প্রাঙ্ক করতে তারা আমাদের যে ক্রিম দিত সেটা আর ওই দিন এয়ারপোর্টে যেটা দিয়েছিল তার মাঝে একটু তফাৎ লক্ষ্য করেছি। তারা যা এতক্ষণে ফিল করতে পারছে সবকিছু অফিসারকে বলে। এদিকে প্লেন ইন্ডিয়াতে ল্যান্ড করেছে, কিন্তু মুরব্বির লোক পেশেন্টকে দেখতেই পারেনি, অ্যাম্বুলেন্স তার সম্বন্ধে চলে যায়। মুরব্বি আবার আয়শাকে নিয়ে এয়ারপোর্টে এসে ওই যে ছেলেটা মেয়েদের প্রাঙ্ক করতে বলেছিল তাকে ফলো করতে বলে যে সে কই কই যায়। সব ক্যামেরা ঘেটে ঘেটে দেখা যায় তারা বেশ কয়েকজনের একটা টিম বড় বড় বক্স নিয়ে ঘুরে ঘুরে এই বাথরুমে আসে যেখানে ড্যানিয়েল এসেছিল। ড্যানিয়েল ওয়াশরুমের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। তারা সেখান থেকে ড্যানিয়েলকে বক্সের মাঝে উঠিয়ে নিয়ে তাদের একজন ড্যানিয়েলের মতো ড্রেস পরে বের হয়ে যায়, আর এরা বক্সের ভিতরে করে তাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কেউ বুঝতেই পারে না কি ঘটলো, জাস্ট আমরা এটা বুঝতে পারলাম। তাদের বক্সে কি? অফিসার ডকুমেন্ট চেক করে বলে এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মুরব্বী বলে আপনারা কি ভিতরে দেখবেন না? অফিসার বলে এটা নাকি স্পেশাল নোটিসের অর্ডার এনেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আন্ডারে না কি যেন সব বলে। আমার মাথার উপর দিয়ে যায়, কারণ জীবনে তো দেশের গন্ডি পার হতে পারলাম না। যাক, তার আলাদা জেটে যাচ্ছে, যেটা শক্তি কর্পোরেশন থেকে এসেছে নাকি যাচ্ছে। রুম থেকে বের হতেই মুরব্বির সেই অফিসার এসে বলে ম্যাডাম যেমন সন্দেহ করেছিল তাই, জ্যাকেটে যা পাওয়া গেছে আর ওই মেয়েরা যেমনটা বলেছে তাতে এই কেমিক্যালের নাম বের হয়ে আসে, কি ভিএক্স। ইন্টারভেল পর সিন কোচির হসপিটালে শুরু হয়, যেখানে জেপি আসাতে মিডিয়া তাকে ঘিরে নেয়। ড্যানিয়েলের কি হয়েছে, সে কি করে ফিরে এলো, এসব প্রশ্ন করতে থাকে। জেপি বলে সে ফিরে এসেছে, হেলথ প্রবলেম দেখা দিয়েছে, দেখা যাক কি হয়, বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন সে ঠিক হয়ে গেলে। ভিতরে গিয়ে ওই ছেলেপেলেদের উপর রেগে যায়। ড্যানিয়েল কই? তারা বলে স্যার মেডিসিন তো ঠিক মতো দিয়েছিলাম, তারপরেও কেমনে কি হলো বুঝতে পারছি না, কিন্তু ও যেখান থেকে নেমে গেছে ওখান থেকে বেঁচে ফেরার কথা না। জেপি রেগে যাচ্ছে তাদের উপর। একজন এসে বলে ড্যানিয়েলের বউ বাইরে চিল্লাপাল্লা করছে। জেপি বাইরে এলে আমরা দেখি আয়শা, মানে সে ড্যানিয়েলের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে, তাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আয়শা বলে সে ড্যানিয়েলের বউ, তাকে কেন ভিতরে অ্যালাউ করা হবে না? জেপি বলে কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে যে আপনি তার বউ? আয়শার কাছে তো কোনো ডকুমেন্ট নেই। জেপি বলে আপনার ওই দেশে একসঙ্গে থাকলে তাকে বউ বলতে পারে, আমাদের দেশে এখানে বলে না। বলে জেপি এখানে একটা টুইস্ট রিভিল করে, ওই যে দেখুন তার লিগাল বউ ওখানে বসে আছে, যে নিজে অপেক্ষা করছে। আয়শাকে ছাড়ুন, এই বাঘিনীকে দেখুন কেমনে বসে আছে, কঠিন একজন অভিনেত্রী। এখন আর আয়শা কি বলবে? আয়শাকে সে তার সঙ্গে নেয়, চলো এখানে থেকে কোনো লাভ নেই। আয়শা টেনশন করছে ড্যানিয়েলের কি হলো, সে কই। লতিকা বলে গাড়িতে ওঠো, সব পরে জানতে পারবে। একটু পর বলে ড্যানিয়েল এখানে নেই, সে আগে থেকে জানে, তারপরেও এসেছে যেন তার উপর কেউ সন্দেহ না করে। ড্যানিয়েল ঠিক আছে, আপাতত এটুকু জানলেই তোমার হবে, এখন চুপচাপ থাকো। বলে গাড়ি এখানে সাইড করে দিদি গিয়ে একটা লোকের সঙ্গে দেখা করে। তারপর আয়শাকে নিয়ে একটা হসপিটালে যায়। আইডি মাইডি দেখিয়ে ভিতরে যেতে হয়। লতিকা এক মেয়ের সঙ্গে দেখা করে তাকে বলে সামনের সোমবার আমরা ডেট পেয়েছি, তোমায় গিয়ে কিন্তু সবকিছু বলতে হবে, পারবে তো? মেয়েটা মাথা নাড়ে, হ্যাঁ অবশ্যই। তো কে এই মেয়ে, কি ঘটনা ক্লিয়ার করতে লতিকা আয়শাকে বলে তুমি এই মেয়ের ব্যাপারে জানো না? আয়শা বলে না তো। লতিকা বলে মেয়েটার নাম আথিরা, গরিব পরিবারের কিন্তু ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, শক্তি গ্রুপের ফ্রি ল্যাপটপ স্কিমের শিকার হয়েছে। ড্যানিয়েলকে আমি এই কেসের ব্যাপারেই বলতে বলেছিলাম, সে এই ব্যাপারেই তো একটা ব্লগে বলেছিল। মেয়ের পরিবার যখন জানতে পারলো তার মেয়ের সঙ্গে কি হয়েছে, আইনের সাহায্য নিতে যায়, তারা আথিরাকে রাস্তা থেকে সরাতে চায়, কিন্তু লাকিলি সে বেঁচে যায়। আমি এই কেস দেখছি ড্যানিয়েলের সাহায্যে। যদি আমরা বাচ্চাটাকে কোর্ট অবধি পৌঁছাতে পারি, পরের দিন থেকে শক্তি গ্রুপের সবকিছু শেষ হয়ে যাবে। ওদিকে ড্যানিয়েল মিসিং হওয়াতে টেনশনে বাপ ছেলের মাঝে ঝগড়া লেগে গেছে, দুজনেই একে অপরের উপরে চেতে যাচ্ছে, দোষারোপ করছে। শক্তি তো শক্তি রেগে মেগে তার টিমের কাছে যায়, এরাও বাসায় পৌঁছেছে। লতিকা বলে ড্যানিয়েলের পিছে কেউ একজন রয়েছে, তুমি চিন্তা করো না, ও ঠিক আছে। ও হ্যাঁ, লতিকা কিন্তু একজন লয়ার। শক্তি তার টিমকে বলে একজন সাধারণ ব্লগার তাকে হারাতে পারে না, এটা হতেই পারে না, চলো তার পিছে লেগে পড়ি আমরা। ইভেন্টের দিন থেকে শুরু করা যাক, ভিডিও প্লে করো দেখি। ইভেন্টের দিনে ড্যানিয়েলের প্রেজেন্টেশনটা ওপেন করা হয়। সেখানে ড্যানিয়েল যে একটা ডকুমেন্ট শো করেছিল, শক্তি সেটাকে ভালো করে দেখে বলে এটা তো সরকারের সঙ্গে শক্তি গ্রুপের কন্ট্রাক্টের একটা অরিজিনাল এগ্রিমেন্ট, এটা ওর কাছে কি করে পৌঁছালো? এই পয়েন্ট নিয়েই তার সামনে এগোতে থাকে। এমন কনফিডেন্সিয়াল ডকুমেন্টের অ্যাক্সেস কার কার আছে লিস্ট বের করা হয়। শক্তি সবার নাম পড়ে শেষে দেখে মাইকেলের নাম। আচ্ছা এই মাইকেল কই, ওকে আমি দেখছি না কেন? তার লোকজন বলে স্যার সে কয়েকদিন হলো অফিসে আসে না,
জ্যোতি মরার পর থেকেই সে ইনঅ্যাক্টিভ। সবাই বলছে তার ওয়াইফের কাছে বেঙ্গালুরু চলে গেছে, তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। শক্তি ফোন লাগায়, ফোনও পায় না। ঠিক আছে, যদি মাইকেলকে সন্দেহ রেখেই সামনের দিকে যাওয়া হয় তাহলে সে এই ডকুমেন্টটা পাঠালো কি করে? ইমেলে তো পাঠাবে না, কারণ সে খুব ভালো করে জানে আমরা এটা বের করতে পারবো। তাহলে অপশন কি? সরাসরি দাও। তো ইভেন্টের দিন বেঙ্গালুরু থেকে ফারাহা যাওয়ার সবগুলো ফ্লাইটের সময়কার এয়ারপোর্টের ফুটেজ এখানে দেখাও। তার বিশাল টিম এসব ফুটেজ ম্যানেজ করা ব্যাপার না, প্লে করা হয়। শক্তি ভালো করে দেখে, মাইকেল এয়ারপোর্টে এসেছিল সেদিন। তাহলে এখন ড্যানিয়েলের সঙ্গে দেখা হলো কি করে? তো ইভেন্টের দিন খুব ভোরে ড্যানিয়েল হাঁটাহাঁটি করার জন্য বের হয়। শক্তি তার লোকদের হোটেলের আশেপাশে সব ক্যামেরার ফুটেজ প্লে করতে বলে, যেখানে ড্যানিয়েলকে দেখা যাচ্ছে যে সে কই যেন যাচ্ছে। তাকে ফলো করে রাখলে দেখা যায় ড্যানিয়েল একটা রেস্টুরেন্টে যায়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মাইকেল। ড্যানিয়েল তার সঙ্গে কথা বলে, আর এখানেই মাইকেল সেই অরিজিনাল ডকুমেন্টটা ড্যানিয়েলকে হাতে দেয়। মানে জ্যোতি মরার পর মাইকেলের মন ভেঙে গেছে বা এইসব 2 নম্বরের কাজ থেকে সে বের হয়ে আসতে চাইছে, এই জন্য ড্যানিয়েলের সঙ্গ দিচ্ছে। শক্তি এটা তো ক্লিয়ার হলো যে মাইকেল তাকে ধোকা দিয়েছে, কিন্তু ড্যানিয়েল এখন কই? সে যে প্লেন থেকে নেমে গেল, সে কি বেঁচে আছে? তার লোকরা বলছে, ভাই আমাদের প্লেন ল্যান্ড করার আর একটু সময় বাকি ছিল, এর মাঝেই ও নেমে যায়। তাহলে যথাসম্ভব ড্যানিয়েল ম্যাঙ্গালুরের কোথাও নেমেছে। ম্যাপে যদি আমরা দেখি তাহলে দেখা যায় এর আশেপাশে শুধু পানি আর পানি, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ক্যামেরা ড্যানিয়েলকে দেখাতে সিন তার কাছে আনে। শক্তির লোকদের ধারণা একদম ঠিক, ড্যানিয়েল সে রাতে ম্যাঙ্গালুরের নদীর মাঝেই পড়ে, কিন্তু সিগন্যাল দিয়েই পড়ে যাতে দূর থেকে যে কেউ তাকে দেখতে পায়। তাই হয় এক জেলে দেখতে পেয়ে ড্যানিয়েলকে বাঁচায়। শক্তি ভাবছে যদি ড্যানিয়েলের কিছু হয়ে থাকে তাহলে তার টুইটার অ্যাকাউন্ট সচল হলো কি করে? তার মানে তার পিছে কেউ একজন রয়েছে আর ড্যানিয়েল তাকে দিয়ে সব করাচ্ছে। তার লোকদের দেখতে বলে কোথা থেকে টুইটটা করা হয়েছিল, হয়তো ডিভাইস ট্র্যাক করে না কেমনে কি জানেন লোকেশন বের করে। তারা বলে ভাই দিল্লি থেকে। শক্তি রেগে যায়, আবে সে পড়েছে কান্নাডায় ম্যাঙ্গালুরে, পোস্ট হলো দিল্লি থেকে, কিভাবে? তার লোক বলে ভাই হয়তো তার পিছে কেউ রয়েছে যে এখানেই থাকে। শক্তি বলে ওঠে হতেই পারে, কিন্তু কে? ওদিকে ড্যানিয়েল তারা হুড়ো করে কি যেন সব করছিল, এরা বুঝতে পারছে না লোকটা কে। ড্যানিয়েল বলে ভয়ের কিছু নেই, সে একজন সোলজার। রেডিও ঠিক আছে? ছেলেটা ইশারা করে হ্যাঁ ঠিক আছে। শক্তি এখনো ভাবতে আছে কে থাকতে পারে ড্যানিয়েলের পিছে যে এখানে বসে তার হেল্প করছে। এই ভাই সাহেব বলে ভাই ডিটিএ মিশনে ড্যানিয়েলের সঙ্গে ছিল এক কলোনেল রহিম সাহেব। সে কি? শক্তির মনে পড়ে সে হতে পারে, কারণ সে আমাদের কমিউনিকেশন শেখাতো। মানে যখন দাদা এয়ারফোর্সে ছিল তখন তাকে সে দেখেছিল। শক্তির লোক বলে সে ড্যানিয়েলের পুরনো বাড়ির লিজ নেওয়ারও কথা ছিল, হতেই পারে সে এর পিছনে রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর হলো তো না ড্যানিয়েল সেখানে গেছে আর না তার সঙ্গে কোনো ফোন ইমেল হয়েছে, তাহলে কিভাবে যোগাযোগ? শক্তি বলে আবে এর কারণ হলো তারা আধুনিক কোনো যন্ত্র ইউজ করেনি, তারা দুজনেই কমিউনিকেশনের ওস্তাদ। তারা চাইলে যে কোনো হাতিয়ার ছাড়া যুদ্ধ জিততে পারে, তার মানে তারা ইনক্রিপ্টেড মেসেজ উপায়ে যোগাযোগ করেছে। তাদের ধারণা যে সত্যি সেটা প্রমাণ করতে আমরা দেখি ড্যানিয়েলের বাড়ির বাইরে ল্যাম্প পোস্ট নিভু নিভু করছে, যে আলো চোখে পড়াতে ঘুম ভাঙে রহিম সাহেবের। আর এখানে এন্ট্রি করায় ড্যানিয়েলের বেস্ট বাডি কলোনেল রহিম সাহেবের। আলোর দিকে তাকিয়ে থেকে সে কিছু একটা বুঝতে পারে, সেটা আবার খাতায় লিখে নেয়। তারপর তার যন্ত্র বের করে যখন রিপ্লাই করে তখন ড্যানিয়েলের এখানে জ্বলে ওঠে। ড্যানিয়েল বুঝতে পারে তার কমিউনিকেশন রহিমের সঙ্গে হচ্ছে। সেখানে দুজনের কথা হয় আর ড্যানিয়েলের কথা মতো রহিম সাহেব এখান থেকে টুইট করে বা টুইট ডিলিট করে। বুঝতে পেরেছেন? তো শক্তি যেহেতু জানতে পারলো ড্যানিয়েলের পেছনে রহিম সাহেব রয়েছে আর রহিম সাহেব ড্যানিয়েলের বাড়িতেই থাকে, তো কি করে? পরের দিন শক্তি তার লোকজনকে পাঠিয়ে দেয় তার বাসায়। শক্তি অর্ডার করেছিল যাকে সামনে পাবে সাইজ করে দিবে। সেই প্ল্যানে তারা ভিতরে আসে কিন্তু কাউকে পায় না, উল্টো কিছু প্রমাণ পুড়ে দিয়ে গেছে এমনটা দেখতে পায়। মাইকেলের কাছে একটা ফোন আসে, সে কই যেন যাচ্ছিল। ব্যাক করে বাড়িতে ফিরে তার বউকে বলে প্যাক করতে, তার বাবার বাড়িতে সে রেখে আসবে। কি হয়েছে সব পরে বলবে, এখন বোঝানোর সময় নেই। বউ বাচ্চাকে নিয়ে বের হয়ে যায়। একটা গাড়ি লাগবে বলে সে শোরুমে যায়। শোরুমের লোক বলে শুধু ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে না, আধার কার্ডও দিতে হবে। আধার কার্ড শো করানোটা তার জন্য বিপদের, তারপরেও দেয়। তারা যেই সেটা অনলাইনে আপডেট করে খবর পেয়ে যায় শক্তির লোকজন। বুঝতে পারে মাইকেল এখন এখানে গাড়ি কিনছে। সেখান থেকে মাইকেল তার পরিবারকে পাঠিয়ে দিয়ে ম্যাঙ্গালুরু স্টেশনে এসে অপেক্ষা করতে থাকে। শক্তি একটু আগে মাইকেল যেখান থেকে গাড়ি কিনলো হয়তো সেটাই ট্র্যাক করে তাকে ধরবে, লোকদের সেখানে যেতে বলে। এখানে ট্রেন থেকে নামে রহিম সাহেব। মাইকেল তারই অপেক্ষা করছিল। দুজন রওনা দেয়। রহিম স্যার শিখে দিচ্ছে কিভাবে সাইড রোড ইউজ করতে হয়, গুগল ম্যাপ ফলো করে ধরা খেতে হবে, এইসব। ওদিকে শক্তির লোকজনও চলে আসে ম্যাঙ্গালুরে। পুলিশ তাদের রিসিভ করে নেয়। রহিম স্যার আর মাইকেল একটা ঘাটে আসে। তারপর ওই সেই মুরব্বী মনে আছে যে ড্যানিয়েলকে বাঁচিয়েছিল, সে তাদের রিসিভ করে নদীর ভিতরে নিয়ে যায়। তারপর সেখানে একটা বড় জাহাজ ছিল, তারা তাতে পার হয়ে ভিতরে গেলে আমরা দেখি ড্যানিয়েল এখানে রয়েছে। রহিম তাকে ডেকে উঠায়। রহিমকে সামনে দেখে হয়তো ড্যানিয়েলের ভালো লাগছে। রহিম স্যার তাকে সাহস দেয়, চল কিচ্ছু হবে না, আমরা তো এসেছি। ড্যানিয়েলের ভিতরের পয়জন এখনো ফুল ক্লিয়ার হয়নি, তাকে হসপিটালে নিতে হবে ভালো চিকিৎসার জন্য। ওদিকে শক্তির লোকজন এখানে এলে আর এক অফিসার দেখাচ্ছে গাড়ি কোথায় কোথায় গেছে আর এখন কই যাচ্ছে। সকালবেলা এরা চুপচাপ গল্প করছে আর যাচ্ছে। কিছুক্ষণ পর পেছন থেকে শক্তির লোকেরা এসে ধাক্কা দেয়। রহিম মাইকেলকে বলে তুমি আবার গুগল ম্যাপ ফলো করেছো না? গাড়ি চলতে থাকে। রহিম সাহেব গাড়ি থেকে আগের ট্র্যাকারটা খুলে ফেলে দেয়। তারপর লম্বা চেজিং হয়, যাতে বাটুল চলাচলিও হচ্ছে। সত্যি বলতে আর ভালো লাগছে না, আর লিখতে পারছি না, মনে হচ্ছিল শেষ করতে পারলে বাঁচি। যাক, তো লম্বা চেজিং হয় যাতে শক্তির লোকেরা সবাই মাত খেয়ে যায়। এরা পগার পার হয়ে প্ল্যান মতো ড্যানিয়েলকে নিয়ে মিলিটারি নার্সিং হোমে চলে আসে। একেবারে ফুল সেফটি এখানে।
ড্যানিয়েলকে ভিতরে নিয়ে যাওয়ার আগে সে রহিমকে বলে মেয়েটার খেয়াল রাখতে হবে, যদি ওর কিছু হয় আমার সব মেহনত জলে জলে যাবে। রহিম বুঝায় সে তার খেয়াল রাখবে। ড্যানিয়েলকে রুমে নেওয়া হয়, মানে ড্যানিয়েলের সব রক্ত পরিবর্তন করতে হবে, যেই প্রসেসটা শুরু করতে হাতে আরো কিছু সময় রয়েছে। এই সময়ের জন্য সে লাইভে চলে যায়, সবাইকে স্বাগতম জানিয়ে কথা শুরু করে। জেপির ঝামেলার কারণে সে দেশ ছেড়েছিল, আবার সেই তাকে ঝামেলা করে নিয়ে আসলো, কিন্তু জেপি জানে না বাঁশটা ও কিভাবে খেতে চলেছে। গাইস, আমার কথা সবাই মন দিয়ে শুনুন, আমাকে পয়জন দেওয়া হয়েছে। আমি এতদিন ধরে যে প্যারাস্কোপের ব্যাপারে আপনাদের বলে আসছি, আপনারা কানে নেননি, আজ তার লাইভ প্রমাণ আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করে। দেখুন যেভাবে জেপি আমাদের ফোন হাইজ্যাক করে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কেননা এবার তার সঙ্গেই সেটা করা হোক। ডিআরডব্লিউ অফিসে ড্যানিয়েলের যে সহকারী ছিল তাকে দিয়ে একটা ফেক লিংক বানায়, আর মাইকেল তো রয়েছেই প্যারাস্কোপের সব কাজ সে পারে। জেপি কই যেন যাচ্ছে না আসতেছে, তার কাছে লিংক আসে ড্যানিয়েলের ছবি দিয়ে, সে ক্লিক করে দেয়, তারপর আর কোনো কিছু দেখতে পারে না। সে আর ততটা গায়ে লাগায় না, কিছু বুঝতে পারে না কি হলো। তার লোক যাদের সে ড্যানিয়েল আর মাইকেলকে ধরতে পাঠিয়েছিল তাকে ফোন করে আপডেট জানতে চায় কি হলো। সে বলে মিস হয়ে গেছে, আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। তার সঙ্গে কথা বলতে বলতে ফ্লাইটে ওঠে, একটু পর ফ্লাইট রওনা দিবে, তাই ম্যাডাম ফোন অফ করতে বলে। জেপি কথা শেষ করে ফোনটা ফ্লাইট মোডে রেখে দেয়। মাইকেল বলে স্যার ফোন ফ্লাই মোডে আছে এখন। ড্যানিয়েল বলে ব্যাস। ভিতরে ঢুকে তার ফোনে যা যা আছে ভিডিও, অডিও, ছবি, ডকুমেন্ট সবকিছু পার করে নিয়ে নাও। তারপর দেখছি কিছুক্ষণ পর মিনিস্টারের ফ্লাইট ল্যান্ড করে। সে ঘুমাচ্ছিল, তাই পিয়ে তাকে ডিস্টার্ব করেনি। ঘুম ভাঙতেই পিয়ে ফোন হাতে দেয়, স্যার দেখুন। জেপি দেখে ড্যানিয়েল ভিডিওতে একটা অডিও প্লে করেছে, যেটা জেপির ফোন থেকে সে নিয়েছে, যেখানে জেপি কাউকে বলছে 50 লাখ নাও নয়তো নেগোসিয়েশন করো। মানে একটা বিজনেসম্যানের ছেলে না কে জানি একটা মেয়েকে করেছে, তার বিচার করে দিচ্ছে সে এইভাবে টাকার বিনিময়ে। তারপর ড্যানিয়েল একটা ডকুমেন্ট দেখায়, যাতে জেপি নিজে অর্ডার করে সেই কেমিক্যাল আনিয়েছিল, যেটা কারো শরীরে গেলে 5 মিনিটের মাঝে সে উপরে চলে যাবে, আর পোস্টমর্টমে তার কোনো সিম্পটম পাওয়া যাবে না, যেটা সে ইউজ করেছিল নালিনী ম্যাডাম ও জ্যোতিকে মারতে। তার সব ভান্ডা ফুটে যাচ্ছে। জেপি এয়ারপোর্ট থেকে বের হতে দেখে তাকে নিয়ে মিডিয়াতে শুরু হয়ে যাচ্ছে তোলপাড়। বাইরে পাবলিক একবারে জ্বলে যাচ্ছে। এসব খবর শোনার পর লোকজন কি করে চুপ থাকবে? একজন তো এসে জেপির মুখে কালি মেখে দেয়। ওদিকে রহিম স্যার হসপিটালে বসেছিল, কিছু লোক আসে ভিজিটার হিসেবে, যাদের দেখে রহিমের সন্দেহ হয়। ডিউটিরত অফিসার কাউকে গিয়ে বলে এই ব্যাপার, এখানে কিন্তু বাড়তি লোক এসেছে যাদের কোনো পেশেন্ট নেই, তার মানে এরা সবাই ওই মেয়ের জন্য এসেছে, আপনি অনুমতি দিন, আমি ওকে শিফট করছি। কাকু বলে আপনি কে? রহিম স্যার পা দেখিয়ে পরিচয় দেয়, কর্নেল রহিম নায়ক, এত ব্যাচ। কাকু বুঝতে পারে সে ঠিকই বলেছে, তাকে ভিতরে ঢুকে নিচ্ছে। সঙ্গে সঙ্গে এরাও যেতে চায়। কাকু তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তাই কি আর পায়? রহিম আতিরাকে কেবিন থেকে তো বের করে নাই, কিন্তু রুম থেকে বের হতে এরা সামনে আসে, শুরু হয় মারামারি। পরিণাম কি হবে আমরা সরাসরি সেদিকেই যাই নাকি? রহিম তার লোকদের সঙ্গে আতিরাকে পাঠিয়ে দেয়, আর সে বাকিদের সঙ্গে লাগে। লম্বা মারামারি হয়, লিফটের মাঝে আটকা পড়ে। পুরো মুভির মাঝে জাস্ট এইটুকু সিনই মনে ধরার মতো। রহিম স্যার যতটা পারে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ অবধি নিজেকে বাঁচাতে পারে না। আতিরা যদিও সেফ জায়গায় চলে গেছে, তাকে তারা খুঁজে পাবে না, কিন্তু রহিম স্যার আর থাকলো না। পরে আইনি প্রসেস শুরু হয়। বডি দেখতে ড্যানিয়েল মর্চুরিতে আসে, তার জন্য তার বন্ধুকে জীবন দিতে হলো। ড্যানিয়েল ফুটেজ দেখতে চায়, তারা কারা। লিফটের মাঝে ক্যামেরা লাগানো ছিল, ড্যানিয়েল দেখে, কষ্ট লাগে, বাট জিদও ওঠে ওদের ছাড়বে না। কাট টু নেক্সট সিন, জ্যোতির রুমে সবাই সেখানে রয়েছে। ড্যানিয়েল এখান থেকেই লাইভে যাবে, সবকিছু বলে দিবে সবাইকে। লাতিকা আতিরাকে বোঝাচ্ছে সে ক্যামেরার সামনে সবকিছু বলে দিক নির্ভয়ে। ড্যানিয়েল বলে দেয় এখানে ভিকটিম রয়েছে যে এই প্যারিস্কোপের শিকার হয়েছে, আর এই প্যারিস্কোপের প্রোগ্রামারও রয়েছে। শুনুন তার সঙ্গে কি কি ঘটেছে আর এই প্যারিস্কোপ কিভাবে কাজ করে। আতিরা বলছে আমি ক্লাস 10-এ জিপিএ 5 পাই, যার কারণে মিনিস্টার জেপি নিজের হাতে আমাদের ল্যাপটপ তুলে দেয়। এটা আমাদের মতো সাধারণ মেয়ের কাছে অনেক বড় পাওয়া। পড়াশোনার পাশাপাশি মুভি দেখা, নাচানাচি করা, সব ধরনের এন্টারটেনেই ল্যাপটপ আমাদের সঙ্গেই থাকে। মাইকেল বলে ল্যাপটপ বিলি করার আগে তার ভিতরে সার্ভিলেন্স সিস্টেম প্রি ইনস্টল করা থাকে, যেটার মাধ্যমে কোম্পানি যে কোনো ব্যক্তিকে টার্গেট করতে পারে। যেমন আতিরা কি কি করছে কোম্পানি সব দেখতে পাচ্ছে, যে সে নিট এক্সামের প্রিপারেশন নিচ্ছে। তো কোম্পানি তাকে কোচিং করাতে কল সেন্টার দিয়ে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে কোচিং করতে হবে, অমুক বই নিতে হবে, এখন এটার প্রয়োজন, এটা করতে হবে, এটা করতে হবে। যখন তার মাইন্ড সেট হয়ে গেল এখন টাকার প্রয়োজন, সেই সময় তার সামনে নিয়ে আসা হয় সহজ কিস্তির একটা সুযোগ। কোম্পানির ওই কল সেন্টার, কোম্পানির ওই ব্যাংক, কোম্পানির লোন দিচ্ছে, লোনের জন্য আবার কোম্পানি আপনার বাড়িতে যাবে। এভাবে বিশাল একটা ইনকামের রাস্তা। প্রত্যেকটা মানুষের ডাটা আমাদের কাছে থাকছে। আতিরা বলছে আমার আলাদা কোনো পড়ার রুম নেই বলে যেখানেই থাকি সেখানেই পড়তে হয়। এই জন্য যখন রেডি হতে হয় আমার রুমটাই ইউজ করতে হয়। কিন্তু কে জানে এই সব কিছু ক্যামেরার ওপার থেকে কেউ দেখছে আর সবগুলো রেকর্ড করছে। হুট করে বাবা চলে যায়, আমরা কিছু বুঝতে পারি না। আমাকে অনলাইন ঋণের অপরাধে পুলিশ উঠিয়ে নেয়। কাউন্সিলিং এর নামে থানায় নিয়ে বোঝানো হয় চুপচাপ থাকতে হবে, নয়তো আমাকে আমার বাবার মতো উপরে যেতে হবে। তখন আমি বুঝতে পারলাম আমার বাবা কিছু জানতে পেরেছিল, যার কারণে সে সহ্য করতে পারেনি, উপরে চলে গেছে। মাইকেল বলে এমন ক্ষেত্রে কোম্পানি বিজনেস করে সম্মানের ভয়ের। যখন ক্যামেরার অ্যাক্সেসে সবকিছু রেকর্ড করা হয় তখন তাদের দিয়ে যে কোনো ডিমান্ড পূরণ করে নেওয়া পসিবল। যদি তারা কথা না শোনে কোনো স্ক্যামে ফেসে দেওয়া খুবই সহজ। এত কিছু শোনার পর কি মানুষ ঠিক থাকবে? কোম্পানির ল্যাপটপ তাদের অফিসের সামনে ফেলে দিতে লাগে, লোকজন অফিস ঘিরে নিয়েছে, তার মাঝে শক্তি আসে, তাকে তো হাতে পেলে ছিঁড়ে ফেলতো কিন্তু পায় না। ওদিকে জেপি তার বাড়ি থেকে সব ইলিগাল ফাইল নষ্ট করতে শুরু করেছে, কারণ তার উপর রেড পড়তে পারে। শক্তিও তার অফিসের
আশেপাশের সবাইকে বলে হার্ড ডিস্ক খুলে নষ্ট করে ফেলতে, বাইরে মানুষকে থামানো মুশকিল হয়ে যাচ্ছে। শক্তি তার বাপকে ফোন দেয় তার কথা শুনতে, কিন্তু সে তার সমস্যা বলতে লাগে যে তার বিরুদ্ধে কমিটি বসানো হয়েছে, তাকে আর ছাড় দিবে না, তার ইমেজ চলে গেল, এটা সেটা অনেক কিছু। শক্তি বলে বাবা আগে শান্ত হও, আমার কথা শোনো, তোমার বন্ধু কিন্তু লাইনে আছে। মানে শক্তি বুঝতে পেরেছে মাইকেল আর ড্যানিয়েল মিলে তার বাপের ফোনের অ্যাক্সেস নিয়েছে। কি ড্যানিয়েল স্যার, ভেবেছেন আমি বুঝতে পারবো না? খুব বড় মিস্টেক করেছি আপনাকে আন্ডার এস্টিমেট করে। আপনি পুরো খেল পাল্টে দিলেন, আমার বাপের এত বছরের পরিশ্রম সবকিছু শেষ করে দিলেন। জেপি বিশ্বাস করতে চায় না, সমানে চিল্লাচ্ছে, আবে কি যাদা বলছিস। শক্তি ঝাড়ি মেরে তার বাপকে চুপ করায়, তার কথা শুনতে বলে। আজ নাকি সেদিনের সিচুয়েশন যেদিন সে প্লেনে বিপদে পড়েছিল। তো এখানে শক্তি একটা টুইস্ট রিভিল করে যে সেদিন তার প্লেনের ককপিটে যে আগুন ধরেছিল সেটা সাজানো প্ল্যান ছিল, তার বাপ নিজেই এই প্ল্যান করেছিল। কারণ পার্টি তাকে টিকিট দিচ্ছিল না, তো সে তার সোলজার ছেলেকে বকরা হিসেবে ব্যবহার করতে চাইছিল, যাতে শক্তির কিছু হলে টিকিটও পেত, মানুষের সিম্পথিতে ভোটেও জিতে যেত। কিন্তু ড্যানিয়েল স্যার তাকে বাঁচায়। সব শুনে ড্যানিয়েল সে তো জানে না এইসব। জেপিও অবাক, ছেলে কি করে জানলো। শক্তি মাইকেলকে জিগাইতে বলে স্যার ওকে জিজ্ঞেস করে দেখুন, ও জানে কেউ প্লেনের সঙ্গে কিছু করেছিল কিনা। মাইকেল বলে হ্যাঁ সত্যিই তাই, তাকে চুপ করে থাকতে বলা হয়েছিল। তো আজ শক্তি তার বাপকে এসব কেন শোনাচ্ছে? এতদিন তার বাপের 2 নম্বর রূপ ভিতরে চেপে রেখে আজ কেন বলছে? কারণ শক্তির প্ল্যান সব দোষ তার বাবা ঘাড়ে নিয়ে নিজেকে শেষ করে দিক, তাহলে সে বেঁচে যাবে, মানুষের সিম্পথিও পাবে। মানে তার বাপ ভোটে জেতার জন্য তাকে যেমন বকরা বানিয়েছিল, এখন সে বাঁচার জন্য তার বাপকে বকরা বানাচ্ছে। সবাই ভাববে সব দোষ তার বাপের, সেই সব কিছু করেছে, ছেলে ভালো। জেপির মাথা ঘুরে যায়, বেটা এসব কি বলে। শক্তি বুঝায় এসব সম্পদ সে তার জন্যই তো করেছে না, আর যদি সে তাকে বাঁচাতে কিছু না করে তাহলে এসবের কি হবে। জেপি নিরুপায়, তার কাছে কোনো রাস্তা নেই, ব্যাস তার গান নিয়ে নিজেকে শেষ করে দেয়। আর যাই হোক, বাপ তো চলে গেল, তার জন্য একটু কান্নার ভান করে শক্তি। তারপর ড্যানিয়েল স্যারকে মেন করে বলে সে উঠে দাঁড়াবে, তাকে দেখে নেবে, হার মানবে না। না মানুক, নাই মানতে পারে, সে অধিকার তার আছে, আমরা আর কি করব। এদিকে লোকজন তাদের অধিকার দেখিয়ে ভেঙে সব ভিতরে চলে যাচ্ছে, তাদের বীরে এরাও যাচ্ছে। লোকজন এসে সব ভাঙা শুরু করে। মাইকেল তার কম্পিউটারে গিয়ে কি যেন করতে লাগে। ড্যানিয়েল খুঁজতেছে তাদের যারা রহিমকে মেরেছিল। 2-1 সঙ্গে মারামারি করতে করতে তারা সামনে আসে। মাইকেল পিসি থেকে SSD খুলে নেয়। ড্যানিয়েল তো তার মতো আলু ভর্তা বানিয়ে যাচ্ছে। মাইকেল সার্ভার রুমে এসে কি যেন করতে লাগে। কিছুক্ষণ পর শক্তিও আসে। মাইকেল কি করছিস? আমরা একটা টিম ছিলাম। মাইকেল হয়তো প্যারিস্কোপের পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিচ্ছে। তার কাজ শেষ হয়, সে সামনে আসে। তারপর দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। ড্যানিয়েল সবাইকে সাইজ করে সামনের দিকে আসছে। পাবলিক তো তাদের মতো হাল্লা দিয়ে সবকিছু ভেঙে চুরে তছনছ করছে। একটু পর ড্যানিয়েল সার্ভার রুমে এসে শক্তিকে কেলানো শুরু করে। মায়ের খেয়ে শক্তি শেষ। ড্যানিয়েল তাকে বোঝানোর ট্রাই করে, কিন্তু লেজ সোজা হবার নয়। সে তারপরেও হার মানে না। শেষে ড্যানিয়েল জ্যোতিকে মারতে শক্তি যে পারফিউমটা ইউজ করেছিল সেটা স্প্রে করে দেয়। মানে জ্যোতিকে মারতে পারফিউমের মাঝে ওই VX কেমিক্যাল ইউজ করেছিল তারা। অন্যের সঙ্গে করে তো নিজের সঙ্গেও হয়। ড্যানিয়েল সেটাই করেছে। তো এখন সে পালাচ্ছে অ্যান্টিডোটের জন্য। লোকজন ঘিরে নিয়েছে, যেতে দেবে না। শক্তি সব ভেঙে সামনের দিকে যাচ্ছে, ছেলেবেলে তার পিছু নেই। অপরাধ করে কি পার পাওয়া যায়? কেমিক্যালের রিয়াকশন শুরু হয়, গাড়ি নিয়ন্ত্রণ হারায়, আর সে দুম। শক্তির খেল খতম। স্ক্রিনে আলো নিভে গিয়ে সিন কিছুদিন পর কোর্টে শুরু হয়। মাইকেলকে নিয়ে লেতিকা কোর্টে এসেছে, মেবি তার জামিনের জন্য বা শক্তি গ্রুপের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার জন্য। মাইকেল সবকিছু বলে দেয়, আর এটাও বলে যে সে সবকিছু ঠিক করে দিয়েছে, এখন আর প্যারিস্কোপের কোনো কাজ নেই। তারপর কোর্ট তার যে রায় শোনায়, মাইকেল সেটাই মাথা পেতে নেয়। শক্তির সম্পদকে সিজ করা হয়। আতিরা সহ যত বাচ্চাদের ফ্রিতে ল্যাপটপ দেওয়া হয়েছিল সেসব দায় বা সরকার নেই। আতিরাকে হয়তো আর্থিক সহযোগিতা করা হবে। রাহিম সাহেবের ফিউনারেল ঠিক মতো করা হয়। তারপর ড্যানিয়েল তার মতো ফিরে যেতে রওনা দেয়, আর তাকে ফোকাসে রেখে মুভিটা এখানে শেষ করে দেয়। মুভির কাহিনী কেমন, আপনাদের কেমন লেগেছে, মতামত কেমন দিবেন, সবই আপনার হাতে। আর কেতা কয় নতুন মুভি অনেকে কমেন্ট করেছিলেন, উপর থেকে ফাহাদ ফাসিল বস ছিল তাই দিলাম। বাট পার্সোনালি মুভিতে সবাই আমায় নিরাশ করেছে, কারো কাজ ভালো লাগার মতো হয়। যাক, তো মুভির মূল কাহিনী থেকে যেই মেসেজটা আমরা নিতে পারি সেটা হলো নির্ভরতা, ডিপেন্ডেন্সি। যুগের সঙ্গে সময় পরিবর্তন হচ্ছে, আমরা ডিভাইসের সঙ্গে কানেক্ট হচ্ছি। হ্যাঁ, হতেই পারি, এটা কোনো সমস্যা না, বরং হতে হবে। আধুনিকতাকে প্রপার ইউজ করাটাও তো বুদ্ধিমানেরই কাজ, তাই না? কিন্তু এখানে প্রবলেমটা হলো না জানা বা সচেতন না হওয়া। বর্তমানে ডিভাইস আমাদের লাইফে এমনভাবে কানেক্ট হয়ে যাচ্ছে যে যারা ফোনের মালিক বা যারা কোনো অ্যাপের মালিক, তারা চাইলে সেকেন্ডের মাঝে আমাদের ধ্বংস করে দিতে পারবে। আমরা এতটা তাদের আমাদের লাইফের অ্যাক্সেস দিয়ে রেখেছি যে তারা আমাদের ব্যাপারে আমাদের থেকেও বেশি জানে। যুগে যুগে পৃথিবীতে রেভলিউশন হয়েছে, তাই না? কোনো রেভলিউশনই ভালো না যদি না আমরা সেটার একটা লিমিট নির্ধারণ করি। ChatGPT, জেমিনি, যত ধরনের AI টেকনোলজি যত কিছু এসেছে সবকিছু আমাদের সুবিধার জন্য, তাই না? কিন্তু আমরা কেন জানি তাদের উপর নির্ভর হওয়া শুরু করেছি। এটা ঠিক নয়। শুধু ফোন, টেকনোলজি, আধুনিকতা দিয়েই নয়, আমাদের জীবনের প্রথম সূত্র হলো কারো উপর নির্ভর হওয়া যাবে না। যখনই আপনি কারো উপর নির্ভর হয়েছেন, বাঁশ খেয়েছেন, এটা আমরা সবাই খেয়েছি, সবাই জানি, তারপরও মাথায় থাকে না। কিন্তু না, মাথায় রাখতে হবে। নিজেকে অ্যাটলিস্ট এতটুকু কন্ট্রোলে রাখেন যেন আপনি কোনো কিছুর উপর ডিপেন্ড না হন, কারো উপর যেন আপনাকে নির্ভর হতে না হয়। যখনই এমন হবে যে কোনো ব্যাপার আপনার অভ্যাসে পরিণত হচ্ছে, আপনি তার উপর নির্ভর হচ্ছেন, সেটা যে কোনো কিছু হোক না কেন, কসম করে বলছি আপনি এমন ধরা খাবেন যা আপনাকে নিঃস্ব করে ছাড়বে।
তাই ফোন হোক, ফোনের কোনো ফিচার হোক, কোনো সুবিধা নেওয়া হোক, মানুষ হোক, জানোয়ার হোক, যেটাই হোক না কেন, কেউ আপনার কতটা অ্যাক্সেস নিচ্ছে ভালো করে লক্ষ্য রাখেন। বিশেষ করে ঘুমানোর সময়, পার্সোনাল সময়, গোপন কথা বা কাজ করার সময় সব ধরনের ডিভাইস থেকে সাবধান থাকবেন, একটু দূরে রাখবেন। আপনি ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছেন, আপনার বয়ফ্রেন্ডকে কিছু একটা দিচ্ছেন, এটা আপনার কাছে একটা স্মৃতি হতে পারে, একটা ছবি হতে পারে, কিন্তু অন্যজনের কাছে এটা আপনার ডাটা, আর ডাটা এখনকার যুগে সব থেকে বড় শক্তি। এজন্য সাবধান থাকবেন ডিভাইস থেকেও, মানুষ থেকেও। উপরওয়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করে। ফুল মুভি দেখতে চাইলে সিনে রিভিউ অ্যাপসে গিয়ে এই মুভি সহ অন্য আরো নতুন পুরাতন মুভি দেখতে পারেন। অ্যাপসের লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর সঙ্গে আমার ফেসবুক আইডির লিঙ্কও কোথাও না কোথাও পেয়ে যাবেন। একটু ফলো দিয়ে আইসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।